আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ নাজনীন আক্তার। প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, রসায়ন অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। তোমরা সবাই জানো আমি তোমাদের রসায়ন দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় অর্থনৈতিক রসায়নের সৃজনশীল প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছিলাম। আজকেও আমি একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। উদ্দীপকে খেয়াল করো, পটাশিয়াম ক্লোরেট, এখানে তাপের চিহ্ন রয়েছে, এ উৎপন্ন হয় প্লাস হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। ভালো করে খেয়াল করো, পটাশিয়াম ক্লোরেট তাপের ফলে পটাশিয়াম ক্লোরাইড সলিড তৈরি হয় আর হচ্ছে এ তৈরি হয়। এটা কি, এটা আমাদেরকে বের করে নিতে হবে। এরপরে দুইয়ে রয়েছে জিঙ্ক সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে বি তৈরি করে, সাথে কি তৈরি করে, জিঙ্ক সালফেট এর জলীয় দ্রবণ তৈরি করে। বিটা কি, এটাও আমাদের বের করে নিতে হবে। এবার এখানে দেখো বলা রয়েছে এ এবং বি উভয়ই একটি ফুয়েল সেলের জ্বালানি। এটুকুই ক্লু দেওয়া রয়েছে যে এ এবং বি উভয় একটি ফুয়েল সেলের জ্বালানি। এবার এই উদ্দীপকের আলোকে আমাদের যে প্রশ্নগুলোর উত্তর করতে হবে, দেখো ন্যানো পার্টিকেল কি, ক্ষয় রয়েছে শিল্পে ইটিপি এর ব্যবহার করা হয় কেন। শিল্পে যে আমরা ইটিপি ব্যবহার করার কথা বইয়ে আলোচনা করেছি, সেই ইটিপি কেন ব্যবহার করা হয় তার কারণ জানতে চাওয়া হয়েছে। গয়ে রয়েছে উদ্দীপকের 5 গ্রাম পরিমাণ একে উৎপন্ন করতে কত গ্রাম বিক্রিয়ক প্রয়োজন। অর্থাৎ এখানে যে এ তৈরি হচ্ছে, সেই 5 গ্রাম পরিমাণ একে উৎপন্ন করতে কত গ্রাম বিক্রিয়ক মানে পটাশিয়াম ক্লোরেট প্রয়োজন। আর ঘয়ে রয়েছে উদ্দীপকের এ, অর্থাৎ এখানে যে এ তৈরি হবে এবং বি দ্বিতীয় বিক্রিয়ায় যে বি তৈরি হবে, এখানে বলা রয়েছে এ গ্যাস এবং বি গ্যাস দ্বারা গঠিত কোষটি পরিবেশ বান্ধব হবে কিনা তার বিশ্লেষণ করো। এবং উদ্দীপকে আমাদের দেওয়া রয়েছে এ বি উভয়ই একটি ফুয়েল সেলের জ্বালানি। সেই জ্বালানিটি পরিবেশের জন্য ভালো হবে না কি হবে সেটি বিশ্লেষণ করতে হবে। শুরুতেই তাহলে ক নং প্রশ্ন দেখো, যে প্রশ্ন ছিল ন্যানো পার্টিকেল বা ন্যানোকণা কি। ন্যানোস্কেল মতে যেসব কণার দৈর্ঘ্য 1 ন্যানোমিটার হতে 100 ন্যানোমিটারের মধ্যে থাকে এদেরকে ন্যানো পার্টিকেল বা ন্যানোকণা বলে। অর্থাৎ 1 ন্যানোমিটার টু 100 ন্যানোমিটারের মধ্যে থাকে যেগুলো, সেগুলোকে আমরা ন্যানো পার্টিকেল বা ন্যানোকণা বলে থাকি। আর ক্ষয়ে রয়েছে ইটিপির ব্যবহার কেন করা হয়, এই প্রশ্নটি ছিল। তাহলে আমাদের আগে জানতে হবে ইটিপিটা আসলে কি। ইটিপি হচ্ছে ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট, অর্থাৎ শিল্প কারখানা থেকে নির্গত তরল বর্জ্য থেকে দূষকসমূহকে রাসায়নিক পদ্ধতিতে অপসারণ করার যান্ত্রিক ব্যবস্থা। এটা তোমরা আগেও জেনে এসেছো, আবারও ভালো করে খেয়াল করো যে ইটিপি হচ্ছে ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট। এটার কাজ কি দেখো, যে শিল্প কারখানা থেকে নির্গত তরল বর্জ্য থেকে দূষকসমূহকে রাসায়নিক পদ্ধতিতে অপসারণ করা যান্ত্রিক ব্যবস্থা। অর্থাৎ যন্ত্র দিয়ে রাসায়নিক পদ্ধতিতে বর্জ্য থেকে দূষকসমূহকে অপসারণ করার প্রক্রিয়াই হচ্ছে ইটিপি। এবার এটি কেন করা হয় দেখো, শিল্প কলকারখানার তরল বর্জ্যে উপস্থিত বিষাক্ত, অপচনশীল এবং নিয়ন্ত্রণ করা দুরূহ এমন দূষকসমূহকে এই পদ্ধতিতে পরিশোধন করা হয়। প্রথমে যে কারণটি দেওয়া রয়েছে দেখো, যে শিল্প কারখানায় যে বিষাক্ত, অপচনশীল এবং যে পদার্থগুলো নিয়ন্ত্রণ করা দুরূহ এমন দূষকসমূহকে এই পদ্ধতিতে পরিশোধন করা হয়। 2 নম্বরে দেখো রয়েছে টেক্সটাইল ও ডাইং, চামড়া, পেপার, সিমেন্ট, ইস্পাত
প্রভৃতি উৎপাদনকারী শিল্প বর্জ্য দ্বারা পানি দূষিত হয়। এসব শিল্পে আধুনিক ও যুগোপযোগী ইটিপি স্থাপন করে পানি দূষণ থেকে রক্ষা পাওয়া সম্ভব। শিল্প কারখানা থেকে বা টেক্সটাইল মিল বা চামড়া বা পেপার বা সিমেন্ট বা ইস্পাত এগুলো থেকে প্রতিনিয়ত প্রচুর পরিমাণে বর্জ্য পানিকে দূষিত করে। এসব শিল্পে যে দূষিত পদার্থগুলো বের হয় সেগুলো আধুনিক ও যুগোপযোগী ইটিপি স্থাপন করে এই দূষণ থেকে আমরা রক্ষা পেতে পারি। 3 নংয়ে রয়েছে শিল্প কারখানা হতে নিঃসৃত জৈব ও অজৈব দূষকসমূহকে প্রভাবকের উপস্থিতিতে ইটিপি পদ্ধতিতে দূর করা হয়। আরেকটা কি করতে পারি, শিল্প কারখানা হতে যে নিঃসৃত জৈব এবং অজৈব দূষকসমূহ রয়েছে, কার্বনযুক্ত এবং কার্বন ছাড়া যে দূষকসমূহ রয়েছে সেগুলো প্রভাবকের উপস্থিতিতে, অর্থাৎ যেগুলো বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করতে সাহায্য করে এমন প্রভাবকের উপস্থিতিতে ইটিপি পদ্ধতিতে দূর করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল যে শিল্প কারখানায় যে ইটিপি ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট ব্যবহার করা হয় এটি কেন করা হয় তার কারণ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ এবং এই প্রশ্নটি তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এবার গয়ে ছিল 1 নং উদ্দীপক অনুসারে কতটুকু বিক্রিয়ক প্রয়োজন সেটি বের করতে বলা হয়েছে। তাহলে শুরুতে আমাদের আগে বিক্রিয়াটিকে কি প্রোডাক্ট তৈরি হয়, অর্থাৎ এ যে নাম ছিল সেই এ প্রোডাক্টটা আসলে কি সেটা আমাদের বের করে নিতে হবে। তাহলে দেখো, পটাশিয়াম ক্লোরেটকে তাপ দিলে আমাদের বলা ছিল যে উদ্দীপকে বলা ছিল পটাশিয়াম ক্লোরাইড সলিড তো তৈরি হবে, সাথে এ প্রোডাক্ট তৈরি হবে। তাহলে ভালো করে খেয়াল করে, এখান থেকে যদি পটাশিয়াম ক্লোরাইড অর্থাৎ KCl চলে যায় তাহলে দেখো এখানে O3 থাকে। এখন O3 তো ওজোন গ্যাস, কিন্তু আমাদের এমন একটি গ্যাস তৈরি করতে হবে যেটি আমাদের পরিবেশ বান্ধব জিনিস তৈরি করতে সাহায্য করে। তাহলে সেটি হচ্ছে অক্সিজেন, যেটি আমাদের জন্য খুব বেশি প্রয়োজন। এবার দেখো, এখানে অক্সিজেন 2টি হয় কিন্তু এদিকে অক্সিজেন রয়েছে 3টি। তাই এটাকে সমতা করার জন্য এখানে যদি 3 দিই তাহলে অক্সিজেন দেখো 3 দুগুণ 6 হলো, তখন এখানে 2 দিলে অক্সিজেন 3 দুগুণ 6 হয়ে গেল। তখন এদিকে আবার দেখো পটাশিয়াম আর ক্লোরিন আবার দুইটা করে হয়ে গেল, তাই জন্য এখানে 2 দিয়ে বিক্রিয়াকে ব্যালেন্স করা হয়েছে। এবার এই পটাশিয়াম ক্লোরেট বিক্রিয়কের আণবিক ভর বের করতে হবে। আণবিক ভর এখানে বের করা রয়েছে দেখো 245.5। আর এ যেটি সেটির আণবিক ভরও বের করা হয়েছে, যে অক্সিজেন 16 গুণন 2 মানে 32, আর এখানে 3 অণু, তাই এখানে 3 দিয়ে গুণ অর্থাৎ 96। তাহলে যেহেতু আমার বলা রয়েছে যে অক্সিজেন থেকে কত বিক্রিয়ক পটাশিয়াম ক্লোরাইড প্রয়োজন সেটা বের করতে, তাহলে দেখো যে উৎপাদ তৈরি হয়েছে অক্সিজেন কত গ্রাম, 96 গ্রাম। তাহলে 96 গ্রাম অক্সিজেন উৎপন্ন করতে বিক্রিয়ক পটাশিয়াম ক্লোরাইড প্রয়োজন হচ্ছে 245.2 গ্রাম। তাহলে 1 গ্রাম অক্সিজেন উৎপন্ন করতে বিক্রিয়ক পটাশিয়াম ক্লোরাইড কতটুকু প্রয়োজন, অর্থাৎ এটা দিয়ে ভাগ করতে হবে। এরপরে উদ্দীপকে বলা ছিল যে 5 গ্রাম, তাহলে 5 গ্রাম দিয়ে ক্যালকুলেশন করলে আমরা পাবো 12.77 গ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই গাণিতিক সমস্যাটিও তোমরা বুঝতে পেরেছ। যে কোনো ধরনের এখানে যে কোনো বিক্রিয়া দিয়ে এরকম গাণিতিক সমস্যা আসতে পারে। তোমরা শুধু খেয়াল করবে যে প্রোডাক্টটা তৈরি হবে সেই প্রোডাক্টটার সংকেত আসলে ঠিক আছে কি না, আর কি থেকে কি তৈরি করতে হবে। যেমন এখানে পটাশিয়াম ক্লোরাইড থেকে অক্সিজেনের সাথে সামঞ্জস্য রেখে এখানে কিন্তু এই বিক্রিয়াটি করা হয়েছে। এখান থেকে যদি পটাশিয়াম ক্লোরাইডের সাথে যদি পটাশিয়াম ক্লোরাইডের সম্পর্কের কথা বলতো তাহলে কিন্তু এখানে আমাদের এটার আণবিক ভর বের করে নিয়ে ক্যালকুলেশন করতে হতো। এই বিষয়গুলো কিন্তু তোমরা সবাই ভালো করে খেয়াল করবে যে কি থেকে কি তৈরি করতে বলেছে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা
ঘ নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। উদ্দীপকের এ এবং বিকে বলা ছিল যে ফুয়েল সেল অর্থাৎ এটা পরিবেশ বান্ধব তৈরি করে কিনা সেটা ব্যাখ্যা করতে বা বিশ্লেষণ করতে। তাহলে 1 নং বিক্রিয়াটি আমরা গ থেকে দেখে আসলাম যে অক্সিজেন আর পটাশিয়াম ক্লোরাইড প্রোডাক্ট তৈরি করে। আর 2 নং বিক্রিয়া জিঙ্ক আর সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে হাইড্রোজেন আর জিঙ্ক সালফেট। এটি একটি প্রতিস্থাপন বিক্রিয়া, অর্থাৎ শুধুমাত্র জিঙ্কটা সালফিউরিক অ্যাসিডের সালফেটের সাথে এসে যুক্ত হয়েছে আর এখান থেকে সালফিউরিক অ্যাসিড থেকে হাইড্রোজেনটা বের হয়ে অন্য জায়গায় চলে গেছে, অর্থাৎ এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে এতে পেলাম আমরা অক্সিজেন আর বিতে পেলাম হচ্ছে হাইড্রোজেন। উদ্দীপকে এ দ্বারা অক্সিজেন গ্যাসকে এবং বি দ্বারা হাইড্রোজেন গ্যাসকে বোঝায়, যেটা আমরা বিক্রিয়া সম্পূর্ণ করে কিন্তু বলতে পারছি। বিক্রিয়া যদি কেউ সম্পূর্ণ করতে না পারো তাহলে কিন্তু এই প্রশ্নের উত্তরটি তোমরা লিখতে পারবে না। যদি এ আর বি চিহ্নিতই করতে না পারো তাহলে কিন্তু গ এবং ঘ কোনো প্রশ্নই তোমরা পারবে না। অতএব বিক্রিয়াগুলো ভালো করে তোমরা প্র্যাকটিস করবে, যেন কি প্রোডাক্ট থাকলে কি রিঅ্যাকট্যান্ট থাকলে কি প্রোডাক্ট তৈরি হচ্ছে, অথবা প্রোডাক্ট তৈরির জন্য রিঅ্যাকট্যান্টে কি কি দরকার, রিঅ্যাকট্যান্টের কোন মৌলটা প্রোডাক্টে আছে কোনটি নেই, সেটি নির্ভর করে কিন্তু আমাদের বিক্রিয়াটা সম্পন্ন করতে হয়। এবার এইটা হাইড্রোজেন ফুয়েল সেলকে নির্দেশ করে। এটা বলা আমরা জানি যে অক্সিজেন গ্যাস এবং হাইড্রোজেন গ্যাস দ্বারা আমরা হাইড্রোজেন ফুয়েল সেলকেই সাধারণত নির্দেশ করে থাকি। এবার এই হাইড্রোজেন ফুয়েল সেলকে পরিবেশ বান্ধব ধরা হয়। কেন পরিবেশ বান্ধব ধরা হয় এটি আলোচনা করতে বলা হয়েছে। প্রথম কারণ হিসেবে এখানে দেয়া রয়েছে, দেখো যে এটি দূষণমুক্ত ও পরিবেশ বান্ধব। দূষণমুক্ত মানে পরিবেশে কোনোরূপ দূষণ ঘটায় না, কারণ ইহাতে ক্ষতিহীন পানি উৎপন্ন হয় এবং নির্গত দূষক পদার্থের পরিমাণ খুবই নগণ্য। প্রথম কারণ হিসেবে এখানে দেওয়া রয়েছে যে দূষণমুক্ত এবং পরিবেশ বান্ধব হওয়ার প্রথম কারণ হচ্ছে যে পানি যে তৈরি হয় সেই পানিটা আমাদের জন্য কোনো ক্ষতির কারণ নয়, এটি ভালো পানি তৈরি হয় বা বিশুদ্ধ পানি তৈরি হয়। নির্গত দূষক পদার্থের পরিমাণ খুবই নগণ্য, যদিও কিছুটা পরিমাণে দূষক পদার্থ উৎপন্ন হয় সেটার পরিমাণ খুবই নগণ্য, মানে হচ্ছে সেটা নেই বললেই চলে। 2 নম্বর কারণ হিসেবে দেখো দেওয়া রয়েছে হাইড্রোজেন ফুয়েল সেল হালকা, তাই এটি সহজেই এক স্থান হতে অন্য স্থানে বহন করা যায়। এমনকি মহাশূন্য যানেও এই কোষ ব্যবহার সুবিধাজনক। তাহলে দ্বিতীয় কারণ হিসেবে দেওয়া রয়েছে যে হাইড্রোজেন ফুয়েল সেল খুবই হালকা হওয়ার কারণে এটিকে আমরা এক স্থান থেকে অন্য স্থানে সহজেই বহন করে নিয়ে যেতে পারি। সেটা হতে পারে মহাশূন্য যানেও, অর্থাৎ মহাশূন্য যানে করেও আমরা বিভিন্ন কাজে এই কোষটি ব্যবহার করতে পারি। 3 নং কারণ হিসেবে দেওয়া রয়েছে এ সেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন অধিকতর নিরাপদ এবং লাভজনক। আমরা যদি হাইড্রোজেন ফুয়েল সেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে পারি এটা আমাদের জন্য নিরাপদ হবে এবং লাভজনক হবে, অর্থাৎ খরচটা আমাদের কম হবে। এক্ষেত্রে প্রধান উৎপাদ হচ্ছে পানি ও তাপ। আমরা দুটি পাবো, একটি হচ্ছে পানি, অপরটি হচ্ছে তাপ। 4 নং কারণ হচ্ছে এ সেল ব্যবহারে বিদ্যুৎ উৎপাদনকালে গ্রিনহাউস গ্যাস ও পরিবেশ দূষকের উদ্ভব ঘটে না। গ্রিনহাউস যে গ্যাসগুলো রয়েছে সেগুলো এই সেল ব্যবহারের ফলে উৎপন্ন হয় না, আর সেগুলো উৎপন্ন না হওয়ার কারণে পরিবেশ দূষণের সম্ভাবনা খুব কম থাকে। 5 নং কারণ হচ্ছে এ কোষ ব্যবহারে শব্দ দূষণ ঘটে না, তাই হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানেও ব্যবহারযোগ্য। তাহলে 5 নং কারণ হিসেবে দেওয়া রয়েছে যেহেতু এই কোষ ব্যবহারে অর্থাৎ হাইড্রোজেন ফুয়েল সেল ব্যবহার করলে শব্দ দূষণ হয় না, অর্থাৎ বেশি শব্দ উৎপন্ন হয় না, তাই যেখানে শব্দ উৎপন্ন হলে মারাত্মক ক্ষতি হতে পারে যেমন হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে এই হাইড্রোজেন ফুয়েল সেল ব্যবহার করা হয় যেহেতু শব্দ দূষণ ঘটে না বললেই চলে।
6 নং কারণ হচ্ছে এ কোষের যান্ত্রিক বিন্যাস জটিল নয়, তাই ইহার রক্ষণাবেক্ষণ সহজ। যেহেতু খুবই সহজেই আমরা এই যান্ত্রিক বিন্যাসটি করতে পারি, তাই এটার রক্ষণাবেক্ষণ অর্থাৎ দেখাশোনা করাও সহজ ব্যাপার। 7 নং কারণ হচ্ছে এ কোষে কোনো রিচার্জের প্রয়োজন হয় না, অর্থাৎ চার্জিং এবং ডিসচার্জিং যে বিষয়টি রয়েছে এখানে সেটির প্রয়োজন হয় না। 8 নং হচ্ছে এই কোষে, এখানে কোষ হবে, তোমরা ভালো করে খেয়াল করে, এই কোষে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করা হয়, যেগুলো বারবার ব্যবহার করা যায়, এগুলো এখানে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো 8টি কারণ দেওয়া রয়েছে যে হাইড্রোজেন ফুয়েল সেল কেন পরিবেশ বান্ধব। এছাড়াও আরও অনেক কারণ রয়েছে। 4 নম্বর প্রশ্নের জন্য, অর্থাৎ যেহেতু ঘয়ে 4 নম্বর থাকে, 4 নম্বর প্রশ্নের জন্য এতটুকুই লেখা যথেষ্ট হবে। তবে কেউ 5টি বা 6টি পয়েন্ট দিলেও অনেক ক্ষেত্রে নাম্বার 4-এ 4 পেতে পারো। তবে সেক্ষেত্রে তোমাদের বাছাই করতে হবে যে কোন পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেই পয়েন্টগুলো কিন্তু আগে দিতে হবে। তাহলে দেখো, প্রচলিত জীবাশ্ম জ্বালানির ব্যবহার করলে সালফার ডাই অক্সাইড, এখানে SO(X) লেখা মানে এক্সের মান এখানে উল্লেখ করা নেই, সেটা সালফার ট্রাই অক্সাইডও হতে পারে, কার্বন ডাই অক্সাইড, উদায়ী জৈব যৌগ প্রভৃতি দূষক পদার্থ পরিবেশের ক্ষতি সাধন করে। তাহলে প্রচলিত জীবাশ্ম জ্বালানি যেগুলো আমরা সচরাচর ব্যবহার করে থাকি সেগুলোতে সালফার ট্রাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, উদায়ী জৈব যৌগ প্রভৃতি এরকম বিভিন্ন ধরনের দূষক পদার্থ উৎপন্ন হতে পারে, যেগুলো পরিবেশের জন্য হুমকি স্বরূপ। কিন্তু হাইড্রোজেন ফুয়েল সেল ব্যবহার করে জীবাশ্ম জ্বালানির উপর চাপ অনেকাংশে কমানো যায়। এই যে জীবাশ্ম জ্বালানিগুলো, যেমন জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে যে ক্ষতিকর গ্যাসগুলো তৈরি হয়, হাইড্রোজেন ফুয়েল সেলের কিন্তু সেক্ষেত্রে কিন্তু এরকম ক্ষতিকর কোনো গ্যাস তৈরি হয় না। এছাড়াও যদি আমরা হাইড্রোজেন ফুয়েল সেল ব্যবহার করি তাহলে কি হবে, বেশি বেশি করে আমরা হাইড্রোজেন ফুয়েল সেল ব্যবহার করলে জীবাশ্ম জ্বালানির উপর, যার ফলে ক্ষতিকর পদার্থ, দূষক পদার্থ নির্গত হয়, এগুলোর উপরে চাপ অনেকাংশে কমে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এ হলো ঘ নং, অর্থাৎ এ এবং বি দ্বারা যে হাইড্রোজেন ফুয়েল সেলকে নির্দেশ করা হয়েছে, সেই ফুয়েল সেলটা পরিবেশের জন্য পরিবেশ বান্ধব ধরা হয়েছে। সেই পরিবেশ বান্ধব ধরার কারণ এর বিশ্লেষণ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। গত ক্লাসে আমি তোমাদের বলেছিলাম যে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছিলাম, জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক, এছাড়াও দিয়েছিলাম হচ্ছে 2টি সৃজনশীল, আর আজকে একটি 3টি সৃজনশীল। আজকের ক্লাসে আমি তোমাদের ভাইবা পরীক্ষার মতো নেওয়ার কথা ছিল, যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো প্লাস সৃজনশীল প্রশ্ন পড়িয়েছিলাম সেগুলোর উপরে, কিন্তু অনিবার্য কারণবশত আমি আজকের ক্লাসটি জুমে নিতে পারলাম না, তাই ভিডিও ক্লাস করে তোমাদেরকে দিলাম। আগামী ক্লাসে ইনশাল্লাহ তোমাদের এই যে 3টি সৃজনশীল প্রশ্ন প্লাস কিছু জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন পড়ানো হয়েছে, এর উপরে একটি ভাইবা পরীক্ষা নেওয়া হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজ তাহলে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।